আজকের প্রথম খবরটা হলো সুনাইয়ে দিন দুপুরে দোকানের সামনে থেকে বাইক চুরি। সুনাই এমসিডি কলেজ সংলগ্ন তুলার গ্রাম দ্বিতীয় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে বাইক চুরির ঘটনা ঘটল। সিসি ক্যামেরায় বন্দী হলো বাইক চুরির দৃশ্য। এলাকার হার্ডওয়্যার দোকানি সাবুল হোসেন লস্কর ভুলবশত বাইকে চাবি লাগানো অবস্থায় রেখে দোকান বন্ধ করে জুমার নামাজে চলে যান। পরে এসে দেখেন বাইকটি নেই। পরে তিনি সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এসে মুহূর্তে বাইক নিয়ে চলে যায়। বাইকের নম্বর হচ্ছে AS11S4715। এ নিয়ে সুনাই থানায় এক মামলা করেছেন বলে জানান সাবুল হোসেন। বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো পাইকান কাণ্ড। পুলিশের গুলিতে মৃত্যু আরেকজনের, গ্রেফতার শামনুর সহ 12 জন। গোয়ালপাড়ার পাইকানে পুলিশের সঙ্গে উচ্ছেদ হওয়া মানুষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু ঘটল। গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুসুমউদ্দিন আলীর মৃত্যু হয়। 28 বছরের কুসুমের বাড়ি নরসিংপুরে। বৃহস্পতিবার উত্তেজনার সময় পুলিশ ও বনকর্মীদের গুলিতে আহত হয়েছিলেন কুসুম। এদিকে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে গোয়ালপাড়া পুলিশ 12 জন হামলাকারীকে গ্রেফতার করেছে। কৃষ্ণাইয়ে একটি আলাদা অভিযানে বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে। পাইকানে উচ্ছেদের সময় পুলিশ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। বৃহস্পতিবার দখলদারদের একটি দল পাইকানে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল। দখলদারদের হামলায় 21 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আত্মরক্ষার জন্য পুলিশের পাল্টা গুলিতে একজন হামলাকারী নিহত হয়। এদিকে 12 জনের মধ্যে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া শামনুর আলীকেও আটক করে পুলিশ। শামনুর স্বভাবতই একজন অপরাধী। পুলিশকে মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। 30 বছর আগে শামনুর একজন পুলিশকর্মীকে আক্রমণ করেছিলেন। শামনুর আলী ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত। কৃষ্ণাই, গান্ধীনগর, চাকুয়াদাওয়া শামনুরের 2টি বাড়ি রয়েছে। বিদ্যাপাড়ায় একটি ইটের ভাটা আছে। বিদ্যাপাড়ায় উচ্ছেদের বিরোধিতা করেছিলেন শামনুর। 12 জুলাই তাকে আটক করা হয় এবং মুক্তি দেওয়া হয়। 12 জুলাই শামনুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। উচ্ছেদের সময় নারায়ে তকবীর ধ্বনি দেন শামনুর। বৃহস্পতিবার রাতে চকোদুয়ারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনায় শামনুরের একটি হাত ভেঙেছে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো বাগায় থেমে থাকা কন্টেইনার গাড়িতে আগুন, পুড়ে ছাই কুরিয়ারের বহু সামগ্রী। শিলচর আইজল জাতীয় সড়কের উপর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একটি কুরিয়ার সার্ভিসের মিনি কন্টেইনার গাড়িতে আগুন, গাড়ির ভেতরে থাকা সামগ্রীর প্রায় 70% ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার 306 নম্বর জাতীয় সড়কে বাগা বাজার এলাকায়। জানা গেছে গৌহাটি থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে আইজলের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। গভীর রাতে প্রায় 3:30 নাগাদ তন্দ্রা আসা চালক গাড়িটি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাওয়া কোনো একজন পথচারী গাড়ির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখেন। তিনি তাৎক্ষণিক গাড়ির কেবিনের ভিতরে ঘুমিয়ে থাকা চালককে বিষয়টি অবগত করান। কেবিন থেকে বেরিয়ে চালক দেখেন কন্টেইনারের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চালক চিৎকার শুরু করলে আশেপাশের মানুষজন এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইঞ্জিন। অগ্নি নির্বাপক বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে গাড়ির ভেতরে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রীর বেশিরভাগই পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়ির ভিতরে থাকা বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী বা ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আরেকটি বিষয় যা ভাবা যাচ্ছে তা হলো গাড়িটি যেখানে দাঁড় করানো ছিল তার উপরেই 11,000 ভোল্টের বিদ্যুতের তার রয়েছে। বন্ধ কন্টেইনারের পেছন দিক তালাবদ্ধ থাকা সত্ত্বেও কিভাবে আগুন লাগলো তা নিয়ে কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তার দাবিতে কালাছড়া গোবিন্দপুরে সড়ক অবরোধ। উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি অবশেষে বিস্ফোরণের রূপ নিল। শুক্রবার সকাল থেকে পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তাঘাটের বেহাল অবস্থার বিরুদ্ধে একজোট হয়ে কালাছড়া গোবিন্দপুর প্রধান সড়ক অবরোধ করে বসেন স্থানীয় বাসিন্দারা। প্রচণ্ড গরমে লোডশেডিং, অনিয়মিত পানি
পানীয় জলের সরবরাহ এবং চলাচলের অযোগ্য খানাখন্দে ভরা প্রধান সড়ক, এই তিনটি সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে অসহায় জীবনযাপন করছেন গোবিন্দপুরের সাধারণ মানুষ। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। এই অবস্থার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে স্থানীয় পুরুষ, মহিলা ও যুব সমাজ মিলে মূল সড়ক অবরোধ শুরু করেন। আজকের পরবর্তী খবরটি হলো নাগাল্যান্ডে গ্রেফতার অসম পুলিশের বুয়ো ইন্সপেক্টর। বুয়ো পুলিশ ইন্সপেক্টর সেজে মদ সরবরাহ করতে গিয়ে নাগাল্যান্ডে ধরা পড়ল অসমের এক ব্যক্তি। অসম পুলিশের ইন্সপেক্টর সেজে মদ পাচার করার সময় মুকোকচুঙ্গে আটক করা হয় দীপঙ্কর গগৈ নামে এক প্রতারককে। দীপঙ্কর মূলত গুয়াহাটির পানবাজার সদর দপ্তরের দমকল বাহিনীর চালক। পরবর্তীতে নাগাল্যান্ড পুলিশ তাকে গ্রেফতার করেছে। আজকের পরবর্তী খবরটি হলো মদ কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে তনয়। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগলের বাড়িতে হানা দিয়েছিল ইডি। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযানের পর শুক্রবার মদ কেলেঙ্কারি ও আর্থিক তছরূপের মামলায় তার ছেলে চৈতন্য বাগেলকে গ্রেফতার করল ইডি। চৈতন্য বাগেলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের সঙ্গে জড়িত মদ কেলেঙ্কারির মামলাতে এদিন তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। দুর্গ জেলার বিলাই শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলের বাড়িতে নতুন করে তল্লাশি অভিযান চালানো হয়। পরে চৈতন্য বাগেলকে রাজ্যে কোটি কোটি টাকার মদ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, মদ কেলেঙ্কারি মামলাতে চৈতন্য বাগেলের বিরুদ্ধে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। সে কারণেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো চলমান উচ্ছেদ অভিযানকে নির্মম, নিষ্ঠুর ও অমানবিক আখ্যা এসইউসিআইর। রাজ্যের চলমান উচ্ছেদ অভিযানকে নির্মম, নিষ্ঠুর ও অমানবিক বলে গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করল এসইউসিআই কমিউনিস্ট দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস। এক বিবৃতিতে বলেন, গভীর মর্মবেদনা এবং তীব্র ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে সমস্ত রাজনৈতিক দল, গণতন্ত্র প্রিয়, চিন্তাশীল, বুদ্ধিজীবী ও অতীব মানবিক ব্যক্তিদের গভীর উদ্বেগ উৎকণ্ঠাকে উপেক্ষা করে নির্মমভাবে উচ্ছেদ চালাচ্ছে বিজেপি সরকার। সরকারি জমি বেদখলমুক্ত করার নামে সরকারি জমিতে বহু বছর ধরে বসবাসরত হতদরিদ্র, নিতান্তই অসহায়, ভূমিহীন, ভয়ঙ্কর নদীভাঙ্গনজনিত কারণে বাস্তুচ্যুত হওয়া লোককে বিকল্প পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে বিষাক্ত জাতি বিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষের জন্ম দিয়ে যারা নিশ্চিতরূপে ভারতীয় নাগরিক, যারা এনআরসির অন্তর্ভুক্ত, তাদের নির্বিচারে উচ্ছেদ করছে। জায়গায় জায়গায় উচ্ছেদ হওয়া নিরীহ হতদরিদ্র মানুষের কাতর আরতি পায়ে মারে নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করছে, এবং যেটা গভীর দুঃখের, গভীর বেদনার। আজকের পরবর্তী খবরটি হলো জাতীয় শিক্ষানীতি বাতিল সহ বিভিন্ন দাবিতে এআইডিএসর শিক্ষা অভিবর্তন জোরহাটে। জোরহাটের মুক্তি জুজারু ভবনে এআইডিএসর অসম রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে একত্রীকরণের নামে মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সমস্ত শূন্য পদ পূরণ সহ উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ফাস্ট ফেল প্রথা পুনঃপ্রবর্তন ইত্যাদি দাবিতে শিক্ষা অভিবর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার আয়োজিত শিক্ষা অভিবর্তনের বক্তব্য রাখতে অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ত্রিবিদ গগৈ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুস সবুর এবং এআইডিএসর অসম রাজ্য কাউন্সিলের সম্পাদক হেমন্ত পেগু প্রমুখ। শিক্ষা অভিবর্তনের পূর্বে একটি মিছিল জোরহাটের মুক্তি জুজারু ভবনের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান পথ পরিক্রমা করে পুনরায় ভবনে ফিরে আসে। মিছিলে অংশগ্রহণকারীরা দীপ্ত কণ্ঠে স্লোগান তুলেন, শিক্ষা প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করো, সরকারি তহবিলে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করো, বন্ধ হওয়া বিদ্যালয়গুলো পুনরায় চালুর ব্যবস্থা করো। আজকের পরবর্তী খবরটি হলো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্তকে স্বাগত ভারতের। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্থাৎ TRFকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তকে স্বাগত জানালো ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই পদক্ষেপকে ভারত মার্কিন সন্ত্রাস দমন
দমন অভিযানের একটি শক্তিশালী স্বীকৃতি হিসেবে বর্ণনা করা হয়েছে। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে এক পোস্টে বলেন, ভারত মার্কিন সন্ত্রাস দমন সহযোগিতার একটি শক্তিশালী স্বীকৃতি। লস্করে তৈবা LET এর ছায়া সংগঠন TRFকে একটি বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন FTO এবং বিশেষভাবে মনোনীত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী অর্থাৎ SDGT হিসেবে মনোনীত করার জন্য প্রশংসা করছি। এরা 22 এপ্রিল পেহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল। সন্ত্রাসের প্রতি কোনো অসহনশীলতা নয়। আজকের পরবর্তী খবরটি হলো, গ্রীষ্মকালে খুন খারাপি বাড়ে, বর্ষায় কমে যায়। আজব যুক্তি বিহার পুলিশের। বিহারে যেন ফির এসেছে জঙ্গলরাজ। কখনো প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হচ্ছে আইনজীবী বা রাজনৈতিক নেতাকে, কখনো আবার হাসপাতালের ভেতরেই হচ্ছে শুটআউট। বিহারের ঘটনায় গুম ছুটেছে সবার, তবে হেলদুল নেই পুলিশের। অপরাধের ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য পুলিশের যুক্তি, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। গ্রীষ্মকালে অপরাধ বাড়ে, আবার বর্ষা এলেই অপরাধ কমে যায়। বৃহস্পতিবার পাটনার একটি বেসরকারি হাসপাতালের ভেতরেই শুটআউট হয়। আইসিইউতে ভর্তি থাকা চন্দন মিশ্র নামক প্যারোলে মুক্তি পাওয়া অপরাধীকে পরপর গুলিতে জাজরা করে দেয় 5 জন। তারপর তারা হাসপাতাল ছেড়েও পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই তুলপাড় বিহারের রাজ্য রাজনীতি। কেন এভাবে দিনের পর দিন অপরাধ বাড়ছে, এই প্রশ্নের উত্তরে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল কুন্দন কৃষ্ণ বলে বসেন, এটাই ঐতিহাসিক ট্রেন্ড। হোলি থেকে বর্ষাকাল আসার আগ পর্যন্ত কাজের বিশেষ সুযোগ থাকে না, তখন অপরাধ বাড়ে। বিগত কয়েক দশক ধরেই দেখা গিয়েছে যে মে, জুন ও জুলাই মাসে খুনের ঘটনা বেড়েছে। আবার বর্ষা আসতেই মানুষ কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়েন, তাই এই সময়ে অপরাধ বাড়ে। আবার বর্ষা আসতেই পরিস্থিতি বদলে যায়, কৃষকরা চাষবাসে ব্যস্ত হয়ে পড়েন, তাই অপরাধ কমে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।